হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, জি স্যার, আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। গত দিনের আমাদের আরেকটা 25 মার্কের অঙ্ক ছিল ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, না? ওই অঙ্কটা আমরা একটু আজকে দেখি, তারপরে আমরা মে জুন 2020 অঙ্কটা দেখব। অঙ্কটা আমি পড়ি একটু, আপনারা দেখেন। জি স্যার। You are a management accountant, the director of New Horizon Private Limited Company. Provided you the following statement of financial position 30 জুন 2020. তারপর ল্যান্ড এন্ড বিল্ডিং দিয়ে আছে 3440, 2875। মেশিনারিজ দিয়ে আছে 940, 1300। মোটর ভেহিকেল দিয়ে আছে 300 আর 520। ইনভেস্টমেন্ট দিয়ে আছে 450 400। টোটাল নন কারেন্ট অ্যাসেট 5130 আর 5095। এরপর ইনভেন্টরি আছে 2995 আর 2475। ট্রেড রিসিভেবল আছে 1410 আর 1040। ক্যাশ এন্ড ইকুইভ্যালেন্ট আছে 115 আর 650। তাহলে টোটাল হচ্ছে 4520 আর 4165। ট্রেড পেয়েবল আছে 1240 আর 1005। ট্যাক্স পেয়েবল আছে 860 আর 730। তাহলে পাচ্ছি 2100 আর 1730। টোটাল হচ্ছে 7550 আর 7525। 8% ডিবেঞ্চার আছে 500 আর 1300। টোটাল হচ্ছে 7050 আর 6225। তারপর বলতেছে দেখেন, অর্ডিনারি শেয়ার 3000 আর 1950। 7% প্রেফারেন্স শেয়ার 2000। শেয়ার প্রিমিয়াম 400। রিটেইন আর্নিং দেয়া আছে 2050 আর 1875। স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটিতে ব্যালেন্স 1 জানুয়ারি 2019 আছে 1875। প্রফিট ফর দ্য ইয়ার আছে 705। টোটাল হচ্ছে 2580। ডিভিডেন্ড পেইড হচ্ছে 505। বোনাস শেয়ার ইস্যু আছে 25, বাদ দিলে আমরা পাচ্ছি 2050। শেয়ার প্রিমিয়াম অ্যাকাউন্ট 1 জুলাই 2019 আছে 400। বোনাস শেয়ার ইস্যু আছে 400, বাদ দিলে আমরা ক্লোজিং ব্যালেন্স পাচ্ছি 0। রিভ্যালুয়েশন রিজার্ভ ব্যালেন্স জুলাই 1-এ ল্যান্ড এন্ড বিল্ডিং এ আছে 575। বোনাস ইস্যু অন অর্ডিনারি শেয়ার 575। দেন নোটস 1 এ আমরা যদি দেখি, ল্যান্ড এন্ড বিল্ডিং, হ্যাঁ, 19-এ 3400, 20-এ এটা 3500। ডিপ্রিসিয়েশন 19-এ 525 আর 2020-এ 60। ডিউরিং দ্য ইয়ার 30 জুন 2020 the premise were valued 35 lakh. There were no disposal on the of premise during the year. Machinery cost 19-এ দেয়া আছে 2000। depreciation 700. During the year, a machine which has cost 3,25,000 was sold for 1 lakh. The accommodated depreciation on the machine to the year, accommodated depreciation to the year ended 30 June 2 lakh. No machinery was accrued during the year. Vehicle
কস্ট 2750 আর 2250, ডিপ্রিসিয়েশন 2450 আর 1730, তাহলে নেট ব্রেক ভ্যালু হইল 300 আর 520. There were no disposal of vehicle during the year. 8 লাখ 8% ডিবেঞ্চার were redeemed on 31 March 2020. No transfer to debenture redemption was made. Note 3. During the year, a bonus issue of the share was made. The revaluation reserve and the share premium account has been used for the purpose. Part of the retained earning was also used. আচ্ছা, ইনকাম স্টেটমেন্টে প্রফিট ফ্রম অপারেশন 16,53,000, ইন্টারেস্ট পেইড 88,000, প্রফিট বিফোর ট্যাক্স তাহলে পাচ্ছি আমরা 1565, ট্যাক্স 860, তাহলে প্রফিট ফর দ্য ইয়ার এখানে আছে কত 705. Explain the way in which cash flow is of use of a potential investor of the company. Prepare the statement of cash flow for the year 2020 in according with IAS 7 cash flow. Analysis of change in cash and cash equivalent with reconciliation of net cash movement is net debt during the period. তাহলে দেখেন অপারেটিং প্রফিট এখানে দেয়া আছে 16,53,000. আমরা এটা কোথা থেকে পাইছি? এই যে প্রফিট ফ্রম অপারেশন 16,53,000, ঠিক আছে? জি স্যার। দেন আমাদের আসছে ডিপ্রিসিয়েশন ল্যান্ড এন্ড বিল্ডিং 60, এই যে এখানে দেয়া আছে দেখেন ডিপ্রিসিয়েশন 60 দেয়া আছে, হ্যাঁ 2020 পাওয়া গেছে। জি স্যার। ওকে, দেন মেশিনারি 200 মানে 2,35,000, কিভাবে বের করছে? হ্যাঁ, এখান থেকে কিভাবে বের করছে বলেন তো? এই যে মেশিনারির 2,35,000 ডিপ্রিসিয়েশন, এটা কিভাবে বের করছে? ডিউরিং দ্য ইয়ার মেশিন কস্ট কত? 3,25,000, তাই না? এবং অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন দিয়ে আসলে কত 2 লাখ। তাহলে এটা কিভাবে বের করবেন? 2000 থেকে 325, 1675 আর 1675 80
হ্যাঁ, বুঝতে পারছেন? কেউ বলতে পারবেন 235 কিভাবে বের করছে? দেখেন, কই গেল মেশিনারির 19-এ যান, এইখানে কস্ট কত আছে? 2000, তাই না? জি স্যার। এইখানে মেশিনারির কস্ট কত? 325, যেটা বিক্রি করে দিচ্ছেন। তাহলে এখন এটা কত হবে? 2000 বিয়োগ 325 কত হয় দেখেন তো? 1675। আচ্ছা, আর ওইটার অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ছিল কত? 200, তাই না? জি স্যার। তাহলে এই 1675 আর এইখান 700 থেকে 200 বাদ দেন, 500 না? জি স্যার। তাহলে 1675 বিয়োগ 500 কত দেখেন তো? 1175। 1175। তার মানে 1175 হওয়ার কথা, কিন্তু এখানে হয়েছে 940। লক্ষ্য করেন, এই টাইমে কিন্তু নতুন কোনো মেশিনারি কেনে নাই। তাহলে হওয়ার কথা কত? 1100 কত বললেন? 75 হয়েছে 940। বাকিটা কি? বাকিটা হচ্ছে ডিপ্রিসিয়েশন। তাহলে 1175 বিয়োগ 940 কত হয় দেখেন? 235। পাওয়া গেছে? জি স্যার। আচ্ছা, তারপর কি আছে দেখেন? ভেহিকেলে 720, চব্বিশশো থেকে 1730 বিয়োগ দেন, কত হয়? 720। এখানে দেখেন, ভেহিকেল কস্ট 2750, 19-এ ছিল 2250, 2020-এ ডিপ্রিসিয়েশন 2450, 19-এ 1730, নেট বুক ভ্যালু আছে 300 আর 520। তো তাহলে কোনো অ্যাডিশনের কথা যেহেতু বলে নাই, ডিপ্রিসিয়েশন আমরা 2450 থেকে 1730 বাদ দিলে কত পাইলাম? 720। জি স্যার। কই গেল? এই যে 720। লস অন ডিসপোজাল অফ মেশিনারি 25, এটা নিশ্চয়ই কোশ্চেনে দেয়া আছে। লস অন ডিসপোজাল অফ মেশিনারি 325, সরি 25, এটা কোথায় দেয়া আছে বলেন তো? আচ্ছা, কোথাও দেওয়া নাই মানে নোটসে আমরা আবার যাই। দেখেন, ডিউরিং দ্য ইয়ার এন্ডেড 30 জুন 2020, a machine was cost 3,25,000, পাওয়া গেছে? সোল করছেন 1 লাখে, আর ডিপ্রিসিয়েশন হচ্ছে 2 লাখ, তাহলে টোটাল হইল কত? 3 লাখ। কিন্তু ভ্যালু কত? 25,000, তাহলে 3,25,000। তাহলে কত লসে বিক্রি করছেন? 25। পাওয়া গেছে 25,000। জি স্যার। এরপর আসেন ইনক্রিজ ইন ইনভেন্টরি আর ট্রেড রিসিভেবল। ইনভেন্টরির ডিফারেন্সটা কত? 820। আর ট্রেড রিসিভেবলের
হ্যাঁ 370 স্যার। 370 না, জি স্যার। তাহলে 520 এবং 370 দুইটাই আমরা পাইলাম। এখন আসেন ইনক্রিজ ইন ট্যাক্স পেয়েবল, এটা কত? 235। এই দুইটার ডিফারেন্স কত দেখেন তো? ট্রেড পেয়েবল এর 1240 আর 1005, এই দুইটার ডিফারেন্স কত? 235। দেখেন এখানে লেখছে 235। হ্যাঁ, জি স্যার। ট্যাক্স পেইড কত? 730। এটা কিভাবে পাইছে? এইখানে ট্যাক্স কত? 860। আর ওপেনিং এ ট্যাক্স কত? 730। আর এখানে ট্যাক্স পেয়েবল কত? 860। তাহলে পেমেন্ট করছে কত? হ্যালো, জি স্যার। কোন পর্যন্ত ছিলাম আমরা? ট্যাক্স পেয়েবল পর্যন্ত। ট্যাক্স পেয়েবল। তারপর আমরা যাব হচ্ছে কোথায়? ইন্টারেস্ট পেইড, এটা কত? 88। এটা তো সিম্পলি এখান থেকে নিয়ে আসছে 88। তাহলে আমরা নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস পাচ্ছি 1220। ওকে, জি স্যার। এখন পারচেজ অফ ভেহিকেল 2750 বিয়োগ 2250, এটা কোথায় পাইছে? এই যে দেখেন, ভেহিকেল আগে ছিল 2250, এখন হয়েছে 2750। তাহলে পারচেজ করছি, তাই না? জি স্যার। কত? 500। তারপর আমরা যাই পারচেজ অফ ইনভেস্টমেন্ট, দেখেন 50 কোথায় পাইছে? ইনভেস্টমেন্ট পারচেজ দেখেন 450 আর 400, তাইলে কত হয়েছে? 50 গেল 50। প্রসিড অফ সেল অফ মেশিনারি কত হয়েছে? এটা কোথায় পাইছে? সেল অফ মেশিনারি। এই যে দেখেন সেল অফ মেশিনারি কত বলা আছে? 100। তাইলে এই যে 100। ওকে, তারপর দেখেন ডিবেঞ্চার রিডিম, কোথায় পাইছে? ডিবেঞ্চারে যাই, কই ডিবেঞ্চার তো পাইতেছি না, দেখতেছেন? এই যে রাইট, হ্যাঁ, এই যে 8% ডিবেঞ্চার 13 লাখ ছিল, এখন হয়েছে 5 লাখ। 8 আর 5 13, তাহলে রিটায়ার করাইছেন 8 লাখ, তাই তো? 8 লাখ। আচ্ছা, ডিভিডেন্ড পে করছেন কত? 5,05,000। এটা কি দেয়া আছে? এই যে ডিভিডেন্ড পে এখানে দেয়া আছে 5,05,000।
তাই না? জি স্যার। এক সেকেন্ড, একটু আমি একটা জিনিস একটু ক্যালকুলেশনটা দেখি। কত দেয়া আছে ডিভিডেন্ড পেইড? 500 5। এখানে দেখেন, এইখানে 1875 আছে, তাই না? জি স্যার। যোগ যদি আমরা করি প্রফিট ফর দ্য ইয়ার 705, বিয়োগ যদি করি 2050, তাহলে আমাদের ডিভিডেন্ড পেইড হয় 530, কিন্তু বোনাস শেয়ার ইস্যু করছে আবার 25, তাহলে ডিভিডেন্ড পেইড বার হবে 505। কিন্তু যেহেতু এটা এখানে বলে দিছে, আমরা এখান থেকে ডিরেক্টলি নিয়ে নিলাম 505। তাহলে সব যোগ করলে আমরা পাচ্ছি নেগেটিভ 535, আর এখানে ক্যাশ এন্ড ইকুইভ্যালেন্ট পাচ্ছি 650। যোগ করলে ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট এট দ্য ইয়ার এন্ড পাচ্ছি 115, মানে 1,15,000। ঠিক আছে? জি স্যার। তাহলে বুঝা গেছে অঙ্কটা? জি স্যার, বুঝতে পারছি। জি, আর এই অঙ্কটা আমরা গতদিন করছি। এখন আমরা চলে যাই হচ্ছে মে জুন 2020 এর কোশ্চেন। দেখা যাচ্ছে মে জুন 2020 এর কোশ্চেন? জি স্যার, দেখা যাচ্ছে। আসেন প্রথমে কি কি আমাদের কোশ্চেন আসছে ওইটা আমরা দেখি। প্রথমে আসছে ইনসিডেন্স ট্যাক্স উইথ এক্সাম্পল and what are the elements of incidence। তারপর হচ্ছে what is contingent asset and how it is different from contingent liability as per IAS 37। তারপর আসছে কন্ট্রোলিং অ্যাসেট, কন্ট্রোলিং ইন্টারেস্ট, prepared to consolidate financial statement। তারপর ক্যাশ ফ্লো থেকে এবং ফ্রি ক্যাশ ফ্লো কিভাবে আমাদের ক্যালকুলেট করতে হয়, পারপাস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট। তারপর কি বরোইং কস্ট। তারপর ইকোনমিক অ্যাক্টিভিটিস অফ ভ্যাট এন্ড সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাক্ট। পিপি কিভাবে মেজার করা যায় আফটার রিকগনিশন। এক্সপ্লেন দ্য মেথডস ইন ব্রিফ। কস্ট মডেল আর ইভ্যালুয়েশন মডেল কথা চিন্তা করছে। এরপর দেখেন আবার একটা ছোট্ট 6 মার্কের অঙ্ক আছে ট্যাক্সের। এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট। তারপরের অঙ্কটা ছিল দেখেন একটা লিজের। ঠিক আছে? জি স্যার। তারপর একটা ছিল ভ্যাটের। এরপর দেখেন একটা ছোট্ট কনসলিডেশনের অঙ্ক ছিল, 10 মার্কের, সরি 6 মার্কের। জি স্যার। তারপর আবার একটা অঙ্ক আছে বরোইং কস্টের। এরপর একটা অঙ্ক ছিল দেখেন আপনার কনসলিডেশনের, কনসলিডেট ফিনান্সিয়াল পজিশনের। তারপরের অঙ্কটা যদি আমরা দেখি, এই অঙ্কটা ছিল হচ্ছে আমাদের কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্ট
এবং ফিনান্সিয়াল পজিশন। আচ্ছা, আমরা মূলত এই 25 মার্কের এই দুইটা অঙ্ককেই দেখবো, ঠিক আছে? জি স্যার। প্রথমে আমরা যাই কনসলিডেশনটায়। আর অঙ্কগুলো বাকি অঙ্কগুলো তো ছোট ছোট, আপনারা দেখলেই পারবেন না? স্যার ওই যে বড়ইং কস্টের স্যার, বড়ইং কস্টটা তো স্যার এখন মনে হয় করা হয়নি। হ্যাঁ, ওই অঙ্কটা আমরা পরে দেখবো তাহলে। হ্যাঁ, এই চ্যাপ্টারটা এটা কিন্তু আমাদের সিলেবাসে নাই, আচ্ছা আচ্ছা। বুঝছেন? জি স্যার। এই দুই একটা কোয়েশ্চেন মনে হয় একটু টেস্ট করার জন্য একটু বাইরে, মানে সিলেবাসের বাইরে থেকে আসে আর কি। জি স্যার। এটা আমরা একটু দেখবো পরে। স্যার কিছু মনে করবেন না স্যার, ইউজুয়ালি ধরুন আপনি আমাদের টাস্ক দিচ্ছেন, প্রশ্নটা আসলে যিনি করেন তিনি আসলে ওভারঅল সিলেবাসটাকে ফোকাস করে করেন আমরা, বা যিনি ক্লাস তিনিও কিছুটা করেন, মানে কিরকম বিষয়টা করেন? আরেকবার কোয়েশ্চেনটা করবেন কি? জি স্যার নিশ্চয়ই স্যার, আমি বলতে চাচ্ছি প্রশ্নটা যিনি করেন, প্রশ্ন করেন তিনি কি ইউজুয়ালি যিনি মানে স্যার আপনি আমাদেরকে পড়াচ্ছেন নাকি আপনার কন্ট্রিবিউশন থাকে, নাকি তৃতীয় কোনো ব্যক্তি যিনি সিলেবাসটাকে শুধু দেখে তার মতো করে প্রশ্নগুলো আসলে করেন? ও আচ্ছা, হ্যাঁ, না ধরেন এই সেমিস্টারে মানে আইসিএম এ ফার্স্ট টাইম ফুল টাইম ফ্যাকাল্টি নিল, মানে আমরা 3 জন এখন আছি। এর আগে তো আসলে ফুল টাইম ফ্যাকাল্টি না, প্রফেশনালরাই নিতেন। তো আমরা এখন থাকলেও আইসিএম এর সিস্টেমটাই এরকম, যারা ক্লাস নিবেন তারা ফুল টাইম হোক বা পার্ট টাইম হোক, তারা কোয়েশ্চেনও করবেন না, খাতাও দেখবেন না। আবার যারা কোয়েশ্চেন করবেন তারা ক্লাসও নিবেন না, খাতাও দেখবেন না। আবার যারা খাতা দেখবেন তারা ক্লাসও নেবেন না, কোয়েশ্চেনও করবেন না। এটাই সিস্টেম। হ্যাঁ, আচ্ছা স্যার, তার মানে যিনি প্রশ্ন করছেন তিনি প্রশ্ন এবং সলিউশন দুটাই করে দিচ্ছেন, তার আর কোনো রোল নাই, শুধু একটাই? না না, তার আর কোনো রোল নাই। এই জন্য স্যার প্রশ্নগুলো যখন আসে, মানে আমরা কি পড়ছি, প্রশ্ন কি পাচ্ছি, দুইয়ের মধ্যে যে ডেভিয়েশনটা থাকে সেটা দেখতে কনফিউজ হয়ে যাওয়ার মতো অবস্থা। মাত্র একটা প্রশ্ন পেলেন যেটা এখন বললেন, আসলে হয় কি, মানে এইটা ধরেন বিষয়টা অনেকটা এইরকম যে অ্যাকাউন্টিং এর মানে সব জায়গাতেই তো ওই যে কিছুটা গ্রে এরিয়ার মতো থাকে। ধরেন এখানে একটু বলা হয়েছে যে বড়োইং কস্ট ফর এক্সাম্পল, এখন আমার কাছে ইন্টারপ্রিটেশন হলো আচ্ছা বড়োইং কস্ট যেহেতু বলছে একটা অঙ্কই দিয়ে দিই। কথা বুঝতে পারছেন? এইরকম এটা দেখবেন 5-10 মার্ক এরকম হইতেই পারে। আসলে এটা যে কোনো প্রফেশনাল এক্সামেই হয়, বুঝছেন? আর আমাদের তো পাস মার্কটাও অত বেশি না যে আমার 80 পাইতে হবে, না হলে পাস করব না। বিষয়টা তো তা না, পাস মার্কও তো আমাদের কম, তাই না? এই আর কি। স্যার এভারেজ হচ্ছে গিয়া যে কত পার্সেন্ট মার্কস যদি অ্যাভেল করা হয়, কারণ আমি অনেকগুলো পরীক্ষা দিয়ে দেখি যে গ্রেডিং এ বি সি ডি ই গ্রেডিং করা হয়, বাট এখানে কত পার্সেন্ট মার্কস সেটা আসলে মানে ডিসক্লোজ করা থাকে না, শুধু গ্রেডিং মানে মানে কি সেটা বোঝানো হয়। ইউজুয়ালি স্যার কত পার্সেন্ট মার্কস মিন্স পান? আসলে এটার একটা ফিক্সড মার্ক আছে, এটা ডিসক্লোজ করা হয় না। হ্যাঁ, তো তারপরও ধরে নেন যে এটা 50 থেকে 60 এর মধ্যে ওঠানামা করে, এর বেশি না। জি স্যার, ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ। মানে 50 আর এটা তো আসলে এখন তো এই ইনফরমেশন টেকনোলজির যুগ, আমরা সবাই সব ইনফরমেশন অলমোস্ট জানি। আপনি যদি দেখেন আইসিএবি তে যেহেতু পাস মার্ক মনে হয় 45 বা 50, তার মানে এখান থেকে একটা ধারণা করা যায় যে আমাদের পাস মার্ক ওই টাইপেরই হবে, উচ্চতর বেশি হওয়ার কথা না, তাই না? জি স্যার, আপনাকে ধন্যবাদ। আর আপনারা তো অলরেডি অনেক মার্ক পাস করে আসছেন, এটা তো জানেনই যে আমাদের মূলত হয় কি, মানে আমাদের স্টুডেন্টদের, যেমন ধরেন আমরাও স্টুডেন্ট ছিলাম,
আমি মানে একটা এক্সপিরিয়েন্স বলি আর কি, হ্যাঁ, যে আমরা অঙ্করে অত্যন্ত গুরুত্ব দিই কিন্তু থিওরিটারে অলমোস্ট ইগনোর করি, কথা বুঝছেন? তো মনে করি যে ধরেন অঙ্ক যদি ধরেন, হ্যাঁ আপনার লাখ ফেভার করে গেল, একটা অঙ্কে আপনি 25-এর মতো উত্তর দিলেন, সেই সিনারিওটা তো একটু এক্সেপশন। কিন্তু ম্যাক্সিমামে আমরা কি আসলে আমরা তো আসলে কনসেপ্টটা অ্যাডাপ্ট করে পরীক্ষার হলে আসি, তাহলে কিন্তু আমাদের এখানে পার্শিয়াল মার্কিং কিন্তু হয়, বুঝছেন? আমরা মানে যারা খাতা দেখে তাদের একটা ইনস্ট্রাকশন থাকে, ওই ইনস্ট্রাকশনে কিন্তু এটা স্পষ্ট বলা থাকে যে আপনি পার্শিয়াল মার্কিং করতে পারবেন। কিন্তু যেটা সমস্যা হয়, যেমন ধরেন আপনি একদম কনসলিডেশনের সব অঙ্ক করছেন আর ক্যাশ ফ্লোর সব অঙ্ক করছেন, প্রফিট এন্ড লস সব অঙ্ক করছেন, কিন্তু আপনি তো হাইয়েস্ট কমন পাইছেন কিন্তু 50, কিন্তু এর মধ্যে যে 6 মার্কের অঙ্ক 2-1টা যদি মিলাইতে পারেন তাহলে আপনার পাস হয়ে যায়। অথবা ধরেন আপনি যদি কিছুটা থিওরি লিখতে পারেন, কিন্তু আমাদের হয় কি আমরা একদম বেশি ফোকাস হয়ে যাই 1-2টা চ্যাপ্টারে। একটু কাইন্ডলি হ্যালো, হ্যাঁ বুঝছেন তো? ওই যে ওই থিওরি গুলো একটু দেখা ইত্যাদি ইত্যাদি আর কি। তো এখন আমরা এই কোয়েশ্চেনটা আগে দেখি। এই কোয়েশ্চেনটায় দেখেন কি বলছে, ইউ আর অ্যাডভাইজ টু স্পেন্ড নো লঙ্গার দেন 45 মিনিটস। তারপরে এখন তো কোয়েশ্চেন এগুলা বলে দেয়, আমাদের অবশ্য সময় এগুলা কোয়েশ্চেনে এত কথা বলতো না। আচ্ছা, অন ইচ কোয়েশ্চেন মানে এই দুইটা অঙ্কে আপনি 1.5 ঘন্টা করে সময় পেয়েছেন আর কি। তো এখন আসেন আমরা প্রথমে এই অঙ্কটা দেখি। এই অঙ্কটার মধ্যে আমাদের একটা ইজি অঙ্কই আমি বলবো, কারণ এখানে কি করতে বলছে, শুধুমাত্র কনসলিডেট স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন। যদি প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট করতো তাহলে আর একটু ঝামেলা হইতো, তো ওইগুলা কিছু করতে বলে নাই। শোনা যাচ্ছে তো আমাকে, না? জি স্যার। জি, এইখানে দেখেন স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন অফ P&S যেটা দেয়া আছে 30শে জুন 2020। প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, পি এর হচ্ছে 52,000, এস এর হচ্ছে 30,000, ইনভেস্টমেন্ট ইন এস দেয়া আছে 25,000। তাহলে টোটাল কারেন্ট অ্যাসেট 77,000 আর 30,000। সরি, নন কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেটের মধ্যে দেখেন ইনভেন্টরি দেয়া আছে 1,000 আর 800, ট্রেড রিসিভেবল দেয়া আছে 2,000 আর 1,200, কারেন্ট অ্যাকাউন্টে আছে 5,000, ক্যাশ এন্ড ইকুইভ্যালেন্ট আছে 2,000 আর 1,500, টোটাল কারেন্ট অ্যাসেট আছে 10,000 আর 3,500। তাহলে টোটাল অ্যাসেট আছে 87,000 আর 35,000,
500। ইকুইটির ক্ষেত্রে দেখেন অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল আছে 35,000 and 15,000, শেয়ার প্রিমিয়াম আছে 5,000, রিটেইন আর্নিং দেয়া আছে 10,000 আর 8,000, রিভ্যালুয়েশন সারপ্লাস 2,000, টোটাল ইকুইটি দেয়া আছে 52,000 আর 23,000। তারপর আসেন ট্রেড পেয়েবলে 2500 আর 2,000, কারেন্ট অ্যাকাউন্ট ওইখানে ডেবিট ছিল 5,000, এখানে ক্রেডিট 5,000 থাকবে, এটাই স্বাভাবিক। টোটাল কারেন্ট লায়াবিলিটি 2,500 আর 7,000, টোটাল ইকুইটি এন্ড লায়াবিলিটি 87,000 আর 33,500। পি অ্যাকোয়ার্ড করছে এস কোন সালে? 1 জুলাই 2018। তার মানে আমরা করতেছি 20 তার মানে এটা 2 বছর আগের কাহিনী। রিটেইন আর্নিং তখন এস এর ছিল কত? 3,000, এবং এটা শেয়ার অ্যাকোয়ার করছে কত? 1200। তার মানে এইটার শেয়ার ক্যাপিটাল কত ছিল? 1500। আপনি যদি 1200 শেয়ার অ্যাকোয়ার করেন তাহলে টোটাল কত শেয়ার, কত পার্সেন্ট শেয়ার অ্যাকোয়ার করছেন? 80%। 80%। এখন বলতেছে যখন আপনি অ্যাকোয়ার করলেন তখন ফেয়ার ভ্যালু ল্যান্ড ছিল 5 লাখ, যেটার কস্ট কত ছিল? 1 লাখ, মানে 1,000, 6,000 আর 1,000। আচ্ছা, কোভিড এর কারণে রেভিনিউ ডিক্রিজ করছে কত? 20%। এর কারণে গুডউইল ইম্পেয়ারমেন্ট হয়েছে 5,000। ডিউরিং ফিনান্সিয়াল ইয়ার পি লিমিটেড সোল্ড টু এস ফর 1,000, যেটার মধ্যে 25% হচ্ছে কস্ট অফ গুড, এইটার আবার 50% আনসোল্ড রয়েছে। তার মানে আমাদের আনরিয়েলাইজ প্রফিটটা এই তথ্য থেকে বের করতে হবে। নন কন্ট্রোলিং ইন্টারেস্ট নেট অ্যাসেট ভ্যালু মেথডে বের করতে হবে। পি 5,05,000 সাপ্লাই এস কে দিছে। এখন আমাদের কনসলিডেট স্টেটমেন্ট করতে হইলে প্রথমে আমরা ওয়ার্কিং গুলো একটু দেখি। প্রথম ওয়ার্কিং তো আপনারা বললেনই যে আমাদের 80% অ্যাকোয়ার করছে। এখন আমরা এসটাকে যদি নেই, কোয়েশ্চেনে দেখেন শেয়ার ক্যাপিটাল এখানে আছে 15,000 আর এখানে আছে 8,000, আর যখন আপনি অ্যাকোয়ার করেন তখন রিটেইন আর্নিং ছিল 3,000। তাহলে দেখেন আমরা এখানে এট অ্যাকুইজিশন 15,000 আর রিটেইন আর্নিং 3,000, আর ইয়ার এন্ডে শেয়ার ক্যাপিটাল 15,000, রিটেইন আর্নিং 8,000। ফেয়ার ভ্যালু ইনক্রিজ করছে কত? 5,000। এইটা কিভাবে পাইছে? দেখেন একটা ল্যান্ডের ভ্যালু ছিল, ফেয়ার ভ্যালু ছিল 6,000 আর পারচেজ করছিলেন এটা কস্ট অফ 1,000, তাহলে ভ্যালু ইনক্রিজ করছে কত? 5,000। এই 5,000 আর 5,000 তাহলে যোগ করলে এইখানে হচ্ছে 28,000, এইখানে হচ্ছে 23,000। তাহলে আমাদের পোস্ট অ্যাকুইজিশন প্রফিট হইতেছে কত? 5,000। ঠিক আছে? জি স্যার।
এখন আপনার টোটাল অ্যাকোয়ার করছেন কত টাকা দিয়ে, সেটা যদি আমরা একটু কোয়েশ্চেনে দেখি। ইনভেস্টমেন্ট ইন এস কত? 25,000। এখন অ্যাকুইজিশনে টোটাল আপনার এইখানে অ্যাসেটটা কত টাকার আছে? 23,000, তাই না? জি স্যার। এই 23,000-এর মধ্যে আমরা অ্যাকোয়ার করছি কত? 80%। তাহলে বাকি 20% কার? নন কন্ট্রোলিং। নন কন্ট্রোলিং ইন্টারেস্ট। তাহলে আপনি আমরা যদি এটা ডিরেক্টলিও করতাম তাও ইনফেক্ট হইতো। 23,000-এর 80% যদি আমরা নিয়ে নিতাম তাহলেও হইতো, কিন্তু এটা ওইভাবে না করে কি করছে, এইটার সাথে নন কন্ট্রোলিং ইন্টারেস্ট নিছে, হইছে 4,600। দুইটা যোগ করলে কত হচ্ছে? 29,600। এট অ্যাকুইজিশন নেট অ্যাসেট আছে 23,000। তাহলে আপনার গুডউইল দাঁড়াইলো কত? 6,600। দেখেন, ডিউ টু COVID-19 রেভিনিউ ডিক্রিজ করছে 20%। এজ আ রেজাল্ট গুডউইল ইম্পেয়ার করছে 5,000। তাহলে গুডউইল ইম্পেয়ার যদি 5,000 করে থাকে, তাহলে 6,600 থেকে 5,000 ইম্পেয়ারমেন্ট বাদ দেন। তাহলে গুডউইল আসে কত? 1,600। এরপর যান হচ্ছে নন কন্ট্রোলিং ইন্টারেস্ট। নন কন্ট্রোলিং ইন্টারেস্ট এইটা করছে কি? 4,600 যোগ 1,000, 5,600। আচ্ছা দেখেন তো, 28,000-এর 20% কত হয়? 5,600। সো আপনি ডিরেক্টলিও করতে পারেন, বুঝছেন? এইখানে একটু ফরম্যাটটা একটু বড় করছে, এত না করেও করা যায়, কারণ এইটারই 20% আপনার এইখানে আসবে। তাহলে 5,600 পাওয়া গেল। রিটেইন আর্নিং পির আছে 10,000 প্লাস এস এর আছে কত? 5,000-এর 80% কত? 4,000। গুডউইল ইম্পেয়ারমেন্ট 5,000। আর এই যে দেখেন আনরিয়ালাইজড প্রফিট কত? 100। তাহলে বিয়োগ করলে আমরা পাচ্ছি 8,900। এখন এইখানে পিপি দেখেন 52,000, 30,000 আর 5,000। কোশ্চেনে যান, 52,000, 30,000 আর ইনক্রিজ যেটা আছে সেটা হচ্ছে 5,000। তাহলে টোটাল হইল কত? টোটাল হইল গেল বই 87,000। গুডউইল
আমরা বের করছি 1600, ইনভেন্টরি 1000, যোগ 800 বিয়োগ আনরিয়েলাইজড প্রফিট, সেটা কত? 100। ট্রেড রিসিভেবল দেয়াই আছে 2000 আর 1200, 3200। ক্যাশ এন্ড ইকুইভ্যালেন্ট দেয়া আছে 2000 আর 1500, মানে 3500। টোটাল নন কারেন্ট অ্যাসেট 88600, কারেন্ট অ্যাসেট 8400। যোগ করলে টোটাল অ্যাসেট আসে কত? 88600 আর 8400, 97000। অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল 35000 আসবে। রিটেইন শেয়ার প্রিমিয়াম 5000 আসবে। রিটেইন আর্নিং একটু আগে আমরা বের করছি। রিভ্যালুয়েশন সারপ্লাস 2000, নন কন্ট্রিবিউটিং ইন্টারেস্ট 5600। নন কারেন্ট টোটাল হবে কত? 56500। নন কারেন্ট 36000, টোটাল ইকুইটি 56500। আর ট্রেড পেয়েবল 2500 আর 2000, 4500। তাহলে টোটাল কারেন্ট লায়াবিলিটি আসে 4500। টোটাল ইকুইটি এন্ড লায়াবিলিটি মিলে কত হয়? 97000। 97000। এরপরের অঙ্কটা একটু দেখেন। একজন একটু পড়বেন অঙ্কটা? The IBC Limited has an authorized capital of ordinary shares of 1 million of Taka 1 each and issued 8,80,000 shares which fully paid and 2,10% preference share of Taka 2 each, Taka 1.5 called up. The following information was extracted from the accounts for the year ended 30 June 2020. Cash in hand 55,406. Bank balance 50,000. Bank loan 1,20,000. Trade debtors 6,44,320. Trade creditors 3,62,400. Sales 26,42,000. Cost of sales 20,50,010. Delivery vehicles at cost 1,02,000. Accumulated depreciation on delivery vehicle 42,000. Fixtures and fittings at cost 86,200. Accumulated depreciation on fixtures and fittings 38,080. Inventory ending 5,56,244. Freehold premises at cost 7,80,000. 13% loan stock 2020 unsecured 4 lakh. Retained earnings balance 1,25,100. General reserve 1 lakh. Management expenses 1,25,200. Interest on loan stock 26,000. Insurance 6,000. Directors fees 66,600. Interest on bank loan 8,200. Wages and salaries 2,02,020. 200.
Calls on preference shares unpaid 1,000. Called up capital 8,80,000 ordinary share of Taka 1 each. 8,80,000, 2,00,000 10% preference share of 2 Taka each. 1.5 called Taka 3,00,000. Additional information. Trade debtors include 2,000 from Sunil Trades have been declared bankrupt. It is unlikely that any money will be received for these dates. Management decided that provision for doubtful debts to be provided for this 2,000 plus 1% on the remainder dates, and these items to be treated as administrative expenses. On 1st June 2020, an old delivery vehicle, which at a cost of 25,500 with the accumulated depreciation of 10,500, was sold for Taka 17,500 to Ryan Traders with a credit terms of 45 days. This entry completely omitted from the books. 25% of the bank loan is repayable at the end of the accounting year and the remainder after that date. Prepaid and accruals are as follows. Insurance prepaid 600, accrued wages and salaries 1,800. 6 months interest on loan stock is due on the 13% loan stock. 1 year's dividend is to be provided for on the normal value of the preference share. Authorized capital is as follows. Ordinary share of Taka 1, 10 lakh. Preference shares of 2 Taka each, 4 lakh. Depreciation on non-current assets are provided as follows. Delivery vehicles at the rate of 20% per annum on cost. They include a new delivery vehicle which was purchased at a cost of Taka 60,000 on January 2019. Fixtures and fittings at the rate of 10% per annum on cost. Apportionments of administrative expenses, selling and distribution expenses are as follows. Directors' fees, selling is 0, administration full amount. Wages and salaries 1/4 and full administrative 3/4. Management 1/5 and administration 4/5. Insurance 1/3 and administration 2/3. Income tax to be provided at the rate of 25%. Taka 5,000 to be transferred to general reserve. Required. As a CMA justify the issue of redeemable shares when a company has a positive view of its trading prospects. The statement of comprehensive income and the statement of changes in equity for the year ended 30 June 2020. A statement of financial position at the date in accordance with the requirements of IFRS. প্রথমে আমরা যাই হচ্ছে নোটসে। আমাদের রেভিনিউ কত দেয়া আছে? 26,42,000। এইখানে কোনো চেঞ্জ নাই, 26,42,000। কস্ট অফ সেলসে 20,50,010। এইখানেও কোনো চেঞ্জ নাই, 20,50,010। তাহলে আমাদের গ্রস প্রফিট অন সেল হচ্ছে 5,91,990। এখন সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেশন আমরা ওয়ার্কিং 6 এ যাই। ডিরেক্টর ফি 66,600। ওয়েজেস এন্ড স্যালারিজ 51,000 আর 1,53,000। এইখানে দেখেন
ওয়েজেস এন্ড স্যালারি দিয়ে আছে হচ্ছে 2,04,000। এর মধ্যে অ্যাপরশনমেন্টের কথা বলা আছে 1/4 আর 3/4, তাহলে হয় 51,000 আর 1,53,000। এরপর ম্যানেজমেন্ট আছে 1,25,200। অ্যাপরশনমেন্ট বলা আছে 1/5 আর 4/5, তাহলে 25,040। আর এইখানে কত? 1,01,60। ইন্স্যুরেন্স দেয়া আছে 1,800, মানে 1/3 আর 2/3, 1,800 আর 3,600। ব্যাড ডেট দেয়া আছে 8,423। এই যে ব্যাড ডেট। ডিপ্রিসিয়েশন অন ডেলিভারি ভ্যান 18,800 আর ফার্নিচার এন্ড ফিটিং 8,620। এই ডিপ্রিসিয়েশনটা কোথায় বলা আছে? ও আচ্ছা, ওই ডিপ্রিসিয়েশন গুলা আমরা আবার ওয়ার্কিং 2 এবং ওয়ার্কিং 3 থেকে নিছি। তাহলে আমরা পাচ্ছি কত? 96,640 আর 3,40,403। তাহলে আমরা লিখলাম 96,640 আর অ্যাডমিনে পাইলাম 3,40,403। টোটাল হচ্ছে 4,37,043। তাইলে গ্রস প্রফিট থেকে টোটাল এক্সপেন্স বাদ দিলে আমরা অপারেটিং প্রফিট পাই 1,54,947। এখন ডেলিভারি ভ্যান বিক্রি করলে আমাদের প্রফিট হয়েছে 2,500। এইটা কিভাবে পাইছি? ওয়ার্কিং 3 তে। দেখেন, কস্ট অফ ডেলিভারি ভেহিকেল ছিল 25,500। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন কত? 10,500। তাহলে বুক ভ্যালু আসতেছে কত? 15,000। আপনি ডিসপোজাল করলেন 17,500-তে, তাহলে গেইন হইল কত? 2,500। এই হচ্ছে আপনার 2,500। টোটাল হচ্ছে 1,57,447। ইন্টারেস্ট অন লোন স্টক দেখেন 4,13,000 করে 52,000। যেহেতু 6 মাসের, তাহলে হবে 26,000। সো $52,000, তাহলে 26,000টা আবার রাষ্ট্রপুরো দিঘা। এটা কি দেয় নাই মনে হয় নাকি? এই যে এইখানে একটা লোন স্টক পেমেন্ট করেন, এই জন্য ওইখানে বের করে রাখতে। এই যে বুঝছেন, এই যে 26,000, মানে
এই বছরের টোটালটা সে পেমেন্ট করে নাই, কিন্তু হিসাবে তো আসবে টোটালটা, এই জন্য 52,000 লিখছে। ইন্টারেস্ট এন্ড ব্যাংক লোন 8,200, তাহলে হচ্ছে 60,200, 1,57,447 থেকে 60,200 বাদ দিলে প্রফিট বিফোর ট্যাক্স পাচ্ছি হচ্ছে আমরা 97,247। এইটা থেকে ট্যাক্স প্রভিশন 25% বাদ দিলে প্রফিট আফটার ট্যাক্স আসে 72,935। এর মধ্যে আবার জেনারেল রিজার্ভে ট্রান্সফার করতে নিশ্চয়ই বলছে 5,000। কোশ্চেনে দেখেন এই যে ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ 5,000। প্রেফারেন্স ডিভিডেন্ড প্রোভাইডেড 40,000। প্রেফারেন্স ডিভিডেন্ড 40,000, এটা কোথায় দেয়া আছে? দুই লাখ শেয়ার 2 টাকা করে, 4 লাখ, এটা 10% হবে 40,000। তাহলে আমরা পাইলাম 27,935। রিটেন প্রফিট 19 দেয়া আছে 1,25,100, তাহলে আমরা পাবো 97,165। একটু আজানটা শেষ হোক। তারপর ট্যাক্স প্রভিশনের পর ট্যাক্স, আচ্ছা এই, হ্যাঁ, তবে এখানে এই অংশ পর্যন্ত করলেই হওয়ার কথা, বুঝছেন? এইটা তো আসলে এইখানে করছে, কিন্তু আইএস অনুযায়ী এই অংশটা আসলে মানে এটা রিটেন আর্নিং স্টেটমেন্টের মধ্যে যাওয়ার কথা, বুঝতে পারছেন? যেহেতু এই সলিউশনটা এইভাবে করছে, আপনারা এই টাইপ অঙ্ক করলে এইভাবে দিতে পারেন, হ্যাঁ, কিন্তু আসলে আইএস অনুযায়ী এই পর্যন্ত আমাদের শেষ হয়ে যাওয়ার কথা, রিটেন প্রফিট না, শুধু প্রফিট ফর দ্য ইয়ার। আচ্ছা, এখন আসেন আমাদের কয়েকটা ওয়ার্কিং। একটা ওয়ার্কিং এ দেখেন ডেলিভারি ভেহিকেলের ডিপ্রিসিয়েশন ক্যালকুলেশনটা। ডেলিভারি ভেহিকেল কই?
Delivery vehicle at the rate of 20% per annum on cost. They include a new delivery vehicle purchase 16,000 on 1st January 2019. আচ্ছা, উপরের দিকে যদি যাই, এইখানে আবার দেখেন delivery vehicle which was cost 25,500 with accumulated depreciation 10,500, সেটা সোল করছে কততে? 17,500 বাই রায়ান ট্রেডার্স। ক্রেডিট টার্ম হচ্ছে কতদিন? 45 দিন। এইখানে ডেলিভারি ভেহিকেলের কস্ট দেয়া আছে 1,02,000 আর 42,000। তাহলে $1,02,000 লেস পারচেজ, এটা পরে আনতেছি আমরা হিসাবে, সেটা কত? 86,000। তাহলে 86,000-এর 20% হচ্ছে 17,200। আর এই 16,000 টাকার যেটা পারচেজ করলাম সেটা ইউজ করছি 6 মাস, তাহলে সেইটার হচ্ছে 1,600। তাহলে টোটাল হচ্ছে 18,800। ডিপ্রিসিয়েশন, আচ্ছা এইখানে যখন আপনি ওই একটা ডেলিভারি ভেহিকেলকে সেল করছেন তখন ওইটার ভ্যালু ছিল কত? 17,000। আচ্ছা, এটা আমরা আগে আলোচনা করলাম, এটার এখানে আমরা আলোচনা না করি। এই 2,500টা আমরা আগে হিসাব করছিলাম। ফার্নিচার এবং ফিটিং এর মধ্যে দেখেন ফার্নিচার এন্ড ফিটিং এট দ্য রেট অফ 10% পার অ্যানাম। আচ্ছা, আমাদের ব্যালেন্স শিটে ফার্নিচার আছে হচ্ছে 86,200 আর এটা ডিপ্রিসিয়েশন হচ্ছে 38,080। তাহলে $86,200, এইটা 10% কত? 8,620। আর গেইন এটা তো দেখলামই আমরা। তবে এই বিষয়টা হচ্ছে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, দেখি আমরা। ও আচ্ছা, 1 জুন, এটা 1 জুন না, 30 জুন। এইখানে এই অঙ্কটায় একটা ছোট্ট ভুলই আছে বলা যায়। সেটা হলো এইখানে দেখছেন 1 জুন 2020-এ ডেলিভারি ভেহিকেল at cost of 25,500 with accumulated depreciation 10,500 sold for 17,500, তাই না? To Ryan with credit term of 45 দিন।
this entry is completed omitted from the book. এটা হয়তো নেক্সট বছর আনবে দেখে এখানে এন্ট্রি দেয় নাই, কিন্তু এই কমপ্লিটলি omitted যদি কথাটা না বলা থাকতো তাহলে 11 মাসের ডিপ্রিসিয়েশন কিন্তু এখানে যোগ করতে হইতো। তো ঠিক আছে, এটা যেহেতু করে নাই এখানে, তাহলে ইনকাম স্টেটমেন্ট আমরা দেখলাম। এখন চলে যান ব্যালেন্স শিটে। ইকুইটি রিজার্ভ দেয়া আছে 3 লাখ, প্রেফারেন্স শেয়ার দেয়া আছে 1 লাখ, 3 লাখ, তাই না? আচ্ছা, এখানে এই অঙ্কটা একটা বড় ধরনের ভুল আছে, কেউ কি বলতে পারবেন ভুলটা কি? দাঁড়ান, ভুলটা হচ্ছে এখানে এই প্রেফারেন্স শেয়ার। আচ্ছা, প্রেফারেন্স শেয়ারটা যদি ইরিডিমেবল হয়ে থাকে তাহলে ইকুইটিতে আনবেন, বুঝছেন? আমি এখানে কোয়েশ্চেনে দেখতেছি এটা রিডিমেবল শেয়ার। রিডিমেবল শেয়ার কখনোই ইকুইটিতে আসে না, এটা নন কারেন্ট লায়াবিলিটি। কথা বোঝা গেছে? হ্যাঁ, তাহলে কিন্তু এই ইকুইটি স্টেটমেন্টটা ভুল, বুঝছেন? এটা হয়তো আমি জানি না এটা কিভাবে এটা করছে, কিন্তু এটা ভুল। 1 নাম্বার ভুল হচ্ছে ইকুইটি শেয়ারের মধ্যে কখনো প্রেফারেন্স শেয়ার হিসাবে আসে না, এটা আলাদা আর একটা কলামে যাবে। কখন? যদি এটা ইরিডিমেবল প্রেফারেন্স শেয়ার হয়। রিডিমেবল প্রেফারেন্স শেয়ার কখনোই ইকুইটির অংশ না, ওইটা নন কারেন্ট লায়াবিলিটির অংশ। কথা বুঝছেন? আপনি যদি IAS 32 দেখেন তখন এটা ভালোভাবে আপনি দেখতে পাবেন। কথা বুঝেন? এখানে হচ্ছে আমাদের একটু কোশ্চেনটা একটু আমি আপনাদের দেখাই। এই যে দেখেন, if an entity issue preference share, the pay fixed rate and have mandatory redemption, তার মানে কি redeemable share, তাই না? হ্যালো হ্যালো, আপনারা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এই যে দেখছেন ম্যান্ডেটরি রিডিমশন মানে রিডিমেবল শেয়ার। ইট ইজ আ কন্ট্রাকচুয়াল অ্যাপ্লিকেশন এন্ড শুড বি রিকগনাইজড অ্যাজ লায়াবিলিটি। যেটার কোনো ফিক্সড নাই, ম্যাচুরিটি নাই, তার মানে ইরিডিমেবল প্রেফারেন্স শেয়ার, সেটা ইজ দ্য পার্ট অফ ইকুইটি। তার মানে কি আমাদের এই যে সলিউশনটা করছে না, যে কোনো কারণে হইতে পারে এই সলিউশনটা ভুল আছে, বুঝছেন?
তাহলে আমাদের শেয়ারটা গেল কি? তাহলে